অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে। এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। নির্বাচন কমিশনও নির্বাচনের প্রস্তুতিতে সার্বিক কর্মযজ্ঞে এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে ঘোষণা হতে পারে তফসিল। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যে। যদিও যথাসময়ে নির্বাচন চাইলেও খালেদা জিয়ার অসুস্থতায় এখন এই তফসিলের ঘোষণা চাইছে না এনসিপি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোন দিকে ধাবিত হচ্ছি আমরা, নির্বাচন এবং রাজনীতির চ্যালেঞ্জগুলো কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। নির্বাচন ও রাজনৈতিক ঐক্য এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বাগত জানাচ্ছি দুজনকেই। ডাক্তার তাজনুবা জাবিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমি বলছিলাম শুরুতেই যে নির্বাচন যথাসময়ে চাইছে এনসিপি, কিন্তু খালেদা জিয়ার অসুস্থতায় এখনই তফসিল ঘোষণা চাইছে না এনসিপি। কবে নাগাদ আপনারা তফসিলের ঘোষণা চাইছেন? ধন্যবাদ আপনাকে। সমালোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। এরকম কিছু কি বলেছে যে তফসিল চাচ্ছে না? না, আমি এটা আমাদের যে আজকে নিবন্ধনের সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমাদের যে এনসিপির আহ্বায়ক সাহেবের সাথে যে টিম গেছেন, আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি দলের সাথেও কথা বলে এসেছি। আমাদের বক্তব্যটা স্পষ্টভাবে এরকম ছিল যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাতে তফসিল ঘোষণা করা হয়। এখানে তফসিল পেছানোর জন্য বলার কোনো প্রশ্নই আসে না, এটা স্পষ্ট করেই কিন্তু ওখানে বলা হয়েছে। এনসিপি এরকম কোনো দাবি করে নাই। ইসির সাথে বেশ কয়েকটা বিষয়ে আমাদের আহ্বায়ক সাহেবের কথা হয়েছে। আমাদের যে মুখ্য সমন্বয়ক গেছেন, আরও যে দুজন গেছেন, তাদের সাথে কথা হয়েছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে এটা একটা ছিল যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখানে বেগম খালেদা জিয়ার অসুস্থতা একটা বিষয় আছে, এখানে আইন শৃঙ্খলা একটা বিষয় আছে, এখানে প্রশাসনের যে নিরপেক্ষতার কথা আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য যেটা নির্বাচনের জন্য জরুরি সেটার বিষয়ে আহ্বায়ক সাহেব উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর ঐক্যর কথা আপনি যেটা বলছেন, তো সেখানে কিন্তু সম্প্রতি যে আরপিও সংশোধন করে যে সংস্কার হয়েছে আইনটা, যে প্রত্যেক দল তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে জোট হলেও। সো কোনো দল এটার বিরোধিতা করছে, কোনো বড় দল এটা উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাকে এটা ব্যক্তিগত চিঠি দিয়েও এটা জানাচ্ছেন। এবং রিসেন্টলি হাইকোর্টে একটা বিএনপির সাথে অ্যালায়েন্স এরকম একটা দল রিটও করেছে হাইকোর্টে এই বিধানটাকে চ্যালেঞ্জ করে। সো এসবের কিন্তু এক ধরনের রাজনৈতিক যেটা সংস্কার হয়ে গেছে সেটাকে আবার আপনার আদালতে নিয়ে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করাটা এই এক ধরনের কিন্তু অসহযোগিতা এই আমরা বলবো, যেটা মানে যে সংস্কার হয়ে গেছে। সো সব বিষয় নিয়ে প্লাস আইন শৃঙ্খলা, আপনি জানেন যে এই বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটা বিষয়ে যদি আমরা বারবার আমাদের অসন্তোষ প্রকাশ করে থাকি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং সম্প্রতি যেভাবে হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে এরপর চাপাতে দিয়ে আরও কুপিয়ে খুন করা হচ্ছে, এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক ঘটনা। পাশাপাশি যেরকম আমরা প্রত্যেক নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, বাট এইবার কিন্তু সেটা আরও বেশি গুরুত্বের সাথে দেখতে হবে যে নির্বাচন ঘিরে যাতে কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, এগুলো যাতে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদেরকে যারা এই আইনের ভঙ্গ করবে তাদেরকে আইনের আওতায় আনতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্লাস গণভোটের যে একটা বিষয় আছে এবার জাতীয় নির্বাচনের সাথে, তাহলে গণভোটটা কিভাবে হবে এটা প্রচার করার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে ইসি কিন্তু পরীক্ষামূলক কিছু অনুশীলন, মানে ডামি এটা প্র্যাকটিস করছে কত মিনিট লাগে। সো এটা কিন্তু কিভাবে দিবে, এটা কিন্তু ভোটারদেরকে প্রায় 12 কোটির উপরে ভোটার আছে, তাদেরকে এটার ব্যাপারে জানানো এটা কিন্তু সরকারের এবং ইসিরও একটা কর্তব্য। সো এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু ইসির সাথে আলোচনা হয়েছে। সো আপনি যেটা বললেন যে তফসিল পিছিয়ে নেওয়ার জন্য এনসিপি দাবি জানিয়েছে, এরকম কোনো কিছু কিন্তু আমি যদি যুক্ত করি তাজনুবা জাবিন, যেমনটি সাংবাদিকদের সঙ্গে কথা বলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে
তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হয়, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনি অনেকগুলো সংকটের কথা তুলে ধরছিলেন এবং নির্বাচন কমিশন থেকে যে সম্ভাব্য একটি তারিখ জানানো হয়েছে যে 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে, আপনি কি বিশ্বাস করেন যে সংকটগুলো আপনি তুলে ধরেছেন 11 ডিসেম্বরের মধ্যে সেই সকল সংকটের সমাধান হয়ে যাবে? এখানে আসলে বেগম জিয়া কিন্তু এবার ওনার বিএনপি যে 237 জনের প্রার্থিতা ঘোষণা করেছে, এখানে কিন্তু বেগম জিয়াও কিন্তু এবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ওনার অসুস্থতা কিন্তু এখন একটা রাষ্ট্রীয় মনোযোগ কেড়েছে এবং একটা সবারই একটা এদিকে একটা মানে চিন্তাটা আছে। তো এটার একটা কিন্তু বিরাট ব্যাপার। তো এখানে তো শুধু এনসিপি এককভাবে দাবি কোনো কিছু জানাচ্ছেন, এটা হচ্ছে সামগ্রিক রাজনৈতিক দলগুলোর সাথে সব কিছু বিবেচনায়। কারণ আপনি দেখেন শুরু থেকেই কিন্তু নির্বাচনের তারিখ থেকে শুরু করে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, আপনার কিভাবে গণভোট হবে, আমরা সেই গণপরিষদ চেয়েছিলাম, সবগুলোই কিন্তু একটা রাজনৈতিক ঐক্যের পরে হয়েছে। আমাদের কথা মতো কিন্তু হয় নাই, বরং আমাদেরকে অনেক জায়গায় ছাড় দিতে হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বা রাজনৈতিক ঐক্যের স্বার্থে। সো এরবারও যাতে আপনার তফসিলটা যদি ঘোষণা এগুলো বিবেচনায় ঘোষণার আগে যাতে এগুলো বিবেচনা করে এবং সব পক্ষের সাথে যাতে আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নেয়, যাতে কোনো সংকট যদি পড়ে সেটা যাতে মোকাবেলা করতে পারে বা না পড়ে সেটা যাতে এড়ানো যায়। এই সব বিবেচনায় কিন্তু আমরা আজকে আমাদের আহ্বায়ক সাহেব সহ সবাই ইসির সাথে যারা দেখা করতে গিয়েছিলেন তারা এইসব পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমাদের কনসার্নগুলা তাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে তফসিল পেছানোর জন্য এনসিপি কোনো দাবি জানায়নি। এনসিপি তফসিল ঘোষণার ক্ষেত্রে যৌক্তিক সময় কোনটিকে বিবেচনা করছে? এটা তো আসলে দেখেন, আমরা তো এই ফেব্রুয়ারি নির্বাচন একদম শুরুতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, যখন থেকে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন এই সময়সীমা নির্বাচন হবে এই ঘোষণাটা দিল, তখন থেকেই কিন্তু এনসিপি এই ঘোষণার সাথে কিন্তু কোনো দ্বিমত করেনি কখনো। এবং এরপরে যখন লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পর যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেন, আমরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছি, কেন একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আপনি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। কিন্তু আমরা কিন্তু ওটাকে এইম করেই, মানে ফেব্রুয়ারিকে নির্বাচনকে লক্ষ্য করেই কিন্তু আমাদের দলের নিবন্ধন থেকে শুরু করে আমাদের মনোনয়ন 6 থেকে 23 নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, 20 নভেম্বর পর্যন্ত। এরপর প্রার্থীদের ইন্টারভিউ হয়েছে অনলাইনে অফলাইনে। আমরা এই সপ্তাহের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করবো। আমরা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। তো সেক্ষেত্রে যখনই নির্বাচন কমিশন মনে করবে তফসিল ঘোষণা করা, তখনই সে তফসিল ঘোষণা করতে পারে। এবং কি এমনকি 11 তারিখের মধ্যেই তারা যেটা বলেছে সেটা কিন্তু যাতে বিভিন্ন যে ফ্যাক্টরগুলো আছে এটা যাতে কোনো ব্যত্যয় না ঘটায় তফসিল ঘোষণার পরে, সেই বিষয়ে কনসার্ন জানাতে মানে জানিয়েছে এনসিপি। এটাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফয়েজ আহমদ, যেমনটি প্রধান উপদেষ্টা আবারও পুনর্ব্যক্ত করলেন যে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে এবং এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। কিন্তু ডাক্তার তাসনুভা জাবিন যে পয়েন্টগুলো তুলে ধরেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিল এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি সেটিও বলছিল, এবং খালেদা জিয়ার অসুস্থতা, সবকিছু কি বিবেচনা করা হবে তফসিল কিংবা নির্বাচনের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। সর্বশেষ যে পয়েন্টটি বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আমার মনে হয় ওনার অসুস্থতাকে আমরা নির্বাচনের সঙ্গে বা রাজনীতির অন্যান্য যে সমস্ত ইস্যুজ আছে এগুলির সঙ্গে মিলিয়ে ফেলাটা উচিত হবে না। ওনার অসুস্থতা তো, উনি তো দীর্ঘদিন থেকেই অসুস্থ, ওনার অসুস্থতা এখন অনেক বেশি, উনি একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। তো ওনার জন্য যা যা করণীয়, ওনার দল, ওনার পরিবার এবং একই সঙ্গে রাষ্ট্র, অপরাপর পলিটিক্যাল পার্টিগুলি, তারাও কিন্তু খুব সচেতন এই বিষয়ে। তো আমরা এটাকে কোনো কনক্লুশনে পৌঁছানোর জন্য যদি ওনার হেলথ কন্ডিশনকে এখানে এনে যুক্ত করি, এটা খুব কনফিউজিং, এটা করা উচিত হবে না, এটা ওনার প্রতি অবিচার হবে। আমি বলবো যে এটা না মিলাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে উনি যেটা বলেছেন, ভ্যালিড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা কনসার্নের ব্যাপার, প্রত্যেকেরই কনসার্নের ব্যাপার, গভর্নমেন্টেরও কনসার্নের ব্যাপার। গভর্নমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছে। যেহেতু আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করতে চাই, আশা করা যায় এই মাসেই তফসিল ঘোষণা হবে। সুতরাং আমরা বিশ্বাস করি যে তফসিল ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সেট আপটাই ডিফারেন্ট হয়ে যায়। আগামীকালকেও পুলিশদেরকে নিয়ে
মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলবেন। আমরা সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছি এই জায়গায় যেন শান্তি শৃঙ্খলা এই পর্যায়ে রিস্টোর অলরেডি হয়েছে, এই পর্যায়ে যখন নিয়ে আসা যায় যেটা আগামী নির্বাচনকে স্বতঃস্ফূর্ত এবং উৎসব মুখর, মানুষ নিরাপত্তা বোধ করে এরকম একটা অবস্থা তৈরি করা যায়। কারণ আমরা জানি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী প্রচেষ্টা কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গায় সবাইকে, রাজনৈতিক দলগুলিকে তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। সরকারের যা যা করণীয় আছে, ইলেকশন কমিশন তার যা যা করণীয় আছে সবই করবে। আমাদের সম্ভবত এটা নিয়ে কোনো পর্যায়েই কোনো সন্দেহের অবকাশ নেই বা কারো সন্দেহ আমরা দেখিও না যে আমরা একটা সুন্দর ইলেকশনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপনি যদি খুব টেকনিক্যালি বা লিগ্যাল দৃষ্টিভঙ্গি থেকেও আপনি যদি বিবেচনা করেন যে একটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হয়, তার আগের সময়কালে সময় ধরে ধরে যা যা করণীয় তার সব কিছুই করা হয়েছে এবং সামনের দিনগুলিতে যা যা করণীয় থাকবে ওই ফেব্রুয়ারি নির্বাচনকে মাথায় রেখে তাও করার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুতরাং এই জায়গা নিয়ে কোনো অনিশ্চয়তা বা এই জায়গা নিয়ে কোনো ধরনের ডিলেমার কোনো ব্যাপার নেই। আপনি প্রস্তুতির কথা বলছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম এবং আরজিতে উল্লেখ করা হয়েছে রোল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন তিনি। নির্বাচন প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে কি? না, মোটেও না। সম্ভবত জাতীয় নির্বাচন, আমি যদ্দূর আমার মনে পড়ে, ঠিক আমি একদম আইন দেখে বলছি না, সম্ভবত আমাদের যে নির্বাচনী আইনি ব্যবস্থা, আমাদের যে সংবিধান, আরপিও, এসবের বলে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনো আদালতের নির্দেশে আটকে থাকার কোনো সুযোগ নেই। এই এখতিয়ার আদালতের নেই সম্ভবত। তারপরে এটা চেক করার বিষয় আছে। আর যে গ্রাউন্ডে উনি রিড করেছেন এইটা খুবই 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 উইক একটা বিষয়। উনি হয়তো রাজনৈতিকভাবে একটু আলোচনায় আসার চেষ্টা করেছেন। ওনাদের রাজনৈতিকভাবে আলোচনায় আসার চেষ্টা অতীতেও ছিল। এই দলটি সম্ভবত সর্বশেষ যে বিতর্কিত নির্বাচন সেটিতেও খুব সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সুতরাং এইটা খুব বিবেচ্য বিষয় নয়। এটা একটা আপনার সিঙ্গেল কলাম নিউজ বা একদম আপনার সর্বোচ্চ টিকার হতে পারে, এটা একটা আলাদা প্যাকেজ হওয়ার যোগ্যতা অর্জন করেনি। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এসবে কোনো ধরনের প্রভাব। যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি কিছুক্ষণ আগে আপনি দিয়েছেন ফয়েজ আহমদ, যে নানামুখী প্রচেষ্টা নির্বাচন বানচালের এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমাদের নির্বাচন এলে আমরা ডিপ স্টেটের কথা শুনি, আমরা আন্তর্জাতিক অঙ্গনের চাপের কথা শুনি এবং আমরা অভ্যন্তরীণ সংকট তো রয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত শক্তির কথাও কিন্তু আসে। সবকিছু মিলিয়ে আসলে নানামুখী যে ষড়যন্ত্রের কথা আপনি বলছেন, কোন বিষয়টিকে ইঙ্গিত করছেন? না, এই যে ডিপ স্টেট একটা বললেন, এটা আসলে কি জিনিস আমি ভালো বুঝি না, এটা আমার ব্যর্থতা হয়তো। এটা কি অনেকে বলে শুনি, আমি বুঝি না, আবার খুব বেশি বোঝার সাহসও করি না। এগুলি হয়তো খুব জটিল জিনিস বলে, হ্যাঁ, এগুলি ফালতু আলাপ। হ্যাঁ, এখানে আপনার বুঝেন না যে খালেদা জিয়ার অসুস্থতাকে আমরা এখন নির্বাচনের সঙ্গে একটা সম্পৃক্ত করার চেষ্টা করি, এটা হচ্ছে মুশকিল। হ্যাঁ, হয়তো একদিন বৃষ্টি হবে, তখন বলবেন যে শীত আসন্ন, সেজন্য আজকে আবার বৃষ্টি হলো, তার মানে আগামী নির্বাচনের সময় কি বৃষ্টি হয়ে যেতে পারে কিনা, সুতরাং নির্বাচনের সময় হওয়া ঠিক হবে কিনা। কদিন আগে ভূমিকম্প হলো, সে সময় আলোচনা হচ্ছে ভূমিকম্পটাকে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হচ্ছে কিনা। শুধু এগুলি খুবই লেম, এগুলি নিয়ে সরকার নির্বাচনের ক্ষেত্রে বদ্ধপরিকর। সরকার বদ্ধপরিকর না হয়তো কোনো উপায় নেই, সরকারের রেসপন্সিবিলিটি। সরকারের যদি আমরা বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে সরকার 3টি জিনিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়েছে। এর মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচন। আপনি যদি খেয়াল করেন ইতিমধ্যে বিচারের কিছু দৃশ্যমান সাফল্য তো সামনে এসেছেই, আর বিচারের একটা প্রক্রিয়াগত বিষয়টা চলবে, আরো বহু মামলার বিচারের বিষয় আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ভালো স্টার্ট হয়েছে। সংস্কারের কথা যদি বলেন, আপনি মৌলিক সংস্কারগুলি বিষয়ে আমাদের মধ্যে কত সন্দেহ সংশয় ছিল না, এগুলি হবে কি হবে না, হয়েছে তো। আপনি আমাদের জুডিশিয়ারি মানে ঐতিহাসিকভাবে এটা একটা বড় অর্জন, আমাদের গুম সংক্রান্ত আইন হয়েছে, সুতরাং অনেক জায়গায় এগুলি হয়ে গেছে তো, তাই না? এখন আরেকটাই বাকি, সেটা হচ্ছে নির্বাচন। সুতরাং আপনি যদি সরকারের দিক থেকে সরকারের ম্যান্ডেটকে বিবেচনা করেন, তাহলে বিচার সংস্কার দুটো শেষ, এবং এই দুটোই একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তাহলে আমার হাতে থাকলো কি নির্বাচন, তো সরকারের সর্বোচ্চ গুরুত্ব ওই জায়গায় থাকবে, এটা খুব স্বাভাবিক। সরকারের দিক থেকে যা যা করণীয়, পুলিশ প্রশাসন সব জায়গায় যেভাবে সেট আপ করা দরকার, যেভাবে রদবদল করা দরকার, যেভাবে ইলেকশন কমিশনের জন্য একটা উপযোগী মাঠ তৈরি করে দেওয়া দরকার, সবকিছু তৈরি করে দেওয়া হচ্ছে। এবং পলিটিক্যাল পার্টিগুলিও নির্বাচন কেন্দ্রিক তাদের সকল ব্যস্ততা। সুতরাং হয়তো এর মধ্যে যেটা হয়েছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এক ধরনের
প্রচারণা একটু ভাটা পড়েছে। এই সুতরাং এটা তো থেমে থাকবে না। আমরা আশা করি উনি সুস্থ হয়ে ফিরবেন। একই সঙ্গে আমরা আশা করি রাজনৈতিক দলগুলিও তার একই সঙ্গে দেখুন, আপনি বিএনপির চেয়ারপারসন তো উনি অসুস্থ, তো গতকালকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে না, তাদের নির্বাচনী প্রচারণার বিষয়ে আলাপ করেছে না, কিভাবে কি হবে না হবে সেসব নিয়ে তো তারা আলাপ আলোচনা করছে। রাজনীতি তো থেমে নেই। বিএনপির যারা ক্যান্ডিডেট, ধরেন খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট, বিএনপির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, উনি আজকে তো তার নির্বাচনী এলাকায় প্রচারণা করেছেন আজকে। সুতরাং কোনো কিছু থেমে নেই। আমরা এবং যারা, তাহলে কি ফয়েজ আহমদ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে? আমরা কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু এক ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে মায়ের অসুস্থতায় কেন তিনি দেশে ফিরছেন না। দ্যাট ইজ ডিফারেন্ট। আপনি যে প্রশ্নটা করছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো রাজনীতি চলছে কিনা, সেটা তো আমি আপনাকে অনুরোধ করেছি যে আমরা কোনো রাজনীতির সঙ্গে ওনাকে না মিলাই। সেটা কেন প্রসঙ্গটা বললাম? প্রসঙ্গটা এই কারণে বললাম যে বেগম জিয়ার অসুস্থতা, রাজনৈতিক দলগুলি, আইন শৃঙ্খলা, এভাবে যদি আমরা একটা ক্লাসিফাইড করতে থাকি তাহলে তো মুশকিল। আমরা কিসের সঙ্গে কিসের, এই জায়গা থেকে বলছি। আর তারেক রহমানের প্রসঙ্গে রাজনীতি, দেখুন তারেক রহমান যদি হেসে একটা ছবি ফেসবুকে পোস্ট করেন সেটা নিয়েও রাজনীতি। উনি হাসলেন কেন? মানে হি ইজ দ্য ফিগার। আপনি যদি খুব জার্নালিস্টিক ভিউ থেকেও চিন্তা করেন, তারেক রহমান, বেগম জিয়া, ওনারা যে ধরনের ফিগার, ওনারা যা করেন তা নিয়েই মানুষের আগ্রহ তৈরি হবে, এটা রিয়েলিটি। সুতরাং সেটা নিয়ে রাজনীতি হতে পারে, প্রচুর আলোচনা হতে পারে, সেটা ভিন্ন জিনিস, সেটা হতেই পারে। বরঞ্চ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কুরাজনীতি, অপরাজনীতি আমরা গত 15-16 বছরে দেখেছি, তাই না? আজকে ধরেন এটা তো খুবই সত্য যে বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার জন্য দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ তাদের ইমোশন দেখাচ্ছে। তারা খুবই আবেগ আপ্লুত এই বিষয়টা। এবং বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার আরোগ্য কামনা করছে। এবং এই বাস্তবতা আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা আসতে চাই। আমার কিছু প্রশ্ন রয়েছে। ফয়েজ আহমদ, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফয়েজ আহমদ, যেমনটি আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার এবং তার নিরাপত্তায় এসএসএফ এবং পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হলো, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। সরকার আসলে কোন বিবেচনা থেকে এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে? তার কি কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে? জি না, ওনার কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কি নেই এখানে প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে এটা একটু মুশকিল এই আলাপটা করা। মানে আপনার ওনার যে শারীরিক অবস্থা এবং ওনার বয়স সবকিছু বিবেচনায় তো যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি ওনার সঙ্গে হতে পারে। তো সেখানে পরবর্তী রাষ্ট্রীয় কিছু প্রোটোকলের ব্যাপার আছে যে সরকার ওনাকে ওনার ব্যক্তিগত যে ইমেজ, ওনার অতীত রাজনৈতিক এবং সরকারের দায়িত্ব পালন করা, উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি সাবেক সেনা প্রধানের স্ত্রী এবং বাংলাদেশে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে, মানুষের কাছে জনপ্রিয়তার মাত্রায় ওনাকে যেই গুরুত্ব বিবেচনা করে ওনার সঙ্গে পরবর্তী কর্মকাণ্ড ঘটবে, সেটার জন্য এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। যেই প্রস্তুতির অংশ হিসেবেই সরকার যেন তার দায়িত্বগুলি সম্পূর্ণ আইনের মধ্যে থেকে ওনাকে সেই ওনার যেই যথাযোগ্য সম্মান সেটা যেন দেখাতে পারে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া। এর চেয়ে বেশি খুব ডিটেল এখানে এটা বলার সুযোগ নেই আপাতত। সো সেই হিসেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে যেহেতু ওনাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে, এসএসএফ অলরেডি ওনার সিকিউরিটি কন্ট্রোল নিয়েছে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং এই প্রোটোকলের মধ্যে উনি থাকবেন যতদিন পর্যন্ত এই স্ট্যাটাসটা ওনার বজায় থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর তাসদুবা জাবিন, মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার থেকে এনসিপি ও বিএনপির ঐক্য গড়ে তোলা প্রয়োজন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি কি বিএনপি শিবিরে ফিরতে যাচ্ছে? এটা মানে তার ফেসবুকেই তো দিয়েছে। আচ্ছা, এটা মানে আসলে এরকম অনেক কথাই আমরা অনেকেই ফেসবুকে লিখি, কিন্তু
দল কোন দিকে যাচ্ছে, কার সাথে কোন শিবিরে যাচ্ছে বা কোন শিবির এনসিপিতে আসছে, এটা আসলে দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবেই কিন্তু আমরা আপনাদেরকে সবসময় জানাই। সো এই যে অনেকগুলো স্পেকুলেশন চলছে, কালকে এই ফেসবুক পোস্টটা দেওয়ার পরও এই ধরনের একটা স্পেকুলেশন সোশ্যাল মিডিয়াতে চলছে। সো আমরা কিন্তু আজকেও আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য মিডিয়ার সাথে কথা বলেছেন এবং আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আমরা এককভাবে নির্বাচনের জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের এই সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। পাশাপাশি আপনারা জানেন যে দলীয়ভাবেই কিন্তু আমাদের অনেক মুখপাত্র জানিয়েছেন যে আমরা একটা তৃতীয় শক্তি, একটা জোট করার কিন্তু আলোচনা চলছিল, যদিও আলোচনাটা এখন একটা পর্যায়ে থেমে আছে। সো আমরা আমাদের মতো করেই আসলে নির্বাচন করার জন্য এবং একটা আলাদা একটা ফোর্স হয়ে রাজনীতিতে আলাদা একটা ফোর্স হওয়ার জন্যই কিন্তু সামনে আগাচ্ছি নির্বাচনকে সামনে রেখে, স্পেসিফিক্যালি এই ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে। আর পরবর্তীতে তো আমাদের একটা বড় প্ল্যানই আছে, বাংলাদেশে একটা পরিকল্পনাই আছে যে আমরা একটা আলাদা একটা সেন্টার হব রাজনীতি। সো কোনো শিবিরে যোগ দেওয়ার উদ্দেশ্যে যদি এনসিপিতে মানুষজন রাজনীতি করতে আসতো বা এনসিপি দল গঠন হতো, তাহলে এটা তো আলাদা করে আরেকটা দল করার দরকার ছিল না, যারা এক্সিস্টিং আছে ওখানেই আমরা আসলে জয়েন করতে পারতাম। সো এটা আসলে উনি ওনার এক ধরনের, আমরা কিন্তু অনেকেই লেখালেখি করি ফেসবুকে, আমাদের অনেক মানে নিজেদের অনেক কথাবার্তা অনেক কিছুই লিখি। সো এটা আমার মনে হয় না যে দলীয় বিষয়ের সাথে মেশানোটা ঠিক হবে, বিশেষ করে এখন গণ অভ্যুত্থানের প্রায় 15 মাস পার হয়ে গেছে। এখন তো আপনাদের কাছে সবকিছু মোটামুটি একটা তো মোটা দাগে পরিষ্কার যে এনসিপি কীরকম, বিএনপি কীরকম, জামাত কীরকম বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কীরকম। আমরা আমাদের যে কোনো দলীয় সিদ্ধান্ত কিন্তু আমরা আপনাদেরকে ডেকে আপনাদের সাথে পুরো স্পষ্টভাবেই জানাই। সো এটা ওর একটা নিজস্ব একটা বক্তব্য এবং নিজস্ব তার কথাবার্তা সে লিখেছে, এটার সাথে কোনো শিবিরে যুক্ত হওয়ার এরকম কোনো কিছু এখনো ওরকম ঠিক হয়নি। আপনি শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাচ্ছিলেন এবং সাম্প্রতিক সময় আমরা যেমনটি দেখছি নির্বাচন সামনে রেখে প্রশাসনে কিন্তু ব্যাপক রদবদল হচ্ছে। যে প্রক্রিয়ায় রদবদল হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের কোনো আপত্তির জায়গা রয়েছে কিনা বা কোনো অবজারভেশন রয়েছে কিনা, সেই প্রশ্নটি রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর তাজদুবা জামিন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, নির্বাচন সামনে রেখে আমরা দেখছি জনপ্রশাসনের ব্যাপক রদবদল হচ্ছে। একসঙ্গে 826 বিচারককে বদলি করা হলো এবং লটারির মাধ্যমে 64টি জেলায় এসপি পদায়ন এবং 166 উপজেলায় নতুন ইউনিয়ন নিয়োগ দিয়েছে সরকার এবং এর আগে 50 জন নতুন ডিসিও নিয়োগ দিয়েছে সরকার। সব মিলিয়ে জানতে চাই, যে প্রক্রিয়ায় পদায়ন বদলি হচ্ছে আপনারা কিভাবে দেখছেন? এই নির্বাচন কেন্দ্রিক বা গত 15 বছরে তো আসলে প্রশাসনকে দলীয়করণ, রাজনৈতিক দলীয়করণ, এটা একদম একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, মানে নর্মালাইজ করে ফেলেছে যে এই প্রশাসনের লোকজন যে ক্ষমতাসীন থাকবে তারই থাকবে। সো এখনও আমরা কিন্তু অনেক জায়গা থেকে এরকম আমাদের যারা বিভিন্ন আসন ভিত্তিক যারা প্রচারণার কাজ করছেন, নির্বাচন সাংগঠনিক কাজ করছেন, তাদের কাছে কিন্তু আমরা খবর পাচ্ছি যারা এরকম পদায়ন হচ্ছে তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলের হয়তো আগে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল বা বিভিন্নভাবে তারা ওই দিকেই কিন্তু লিন বা ওইদিকে ঘেঁষা। সো এটা কিন্তু আজকেও আমাদের যে প্রতিনিধি দল আহ্বায়ক সাহেব সহ ইসিতে দেখা করেছেন, তারা কিন্তু এই কনসার্নটাও জানিয়েছেন, যদিও মানে সবার মানে বর্তমান সরকারের একটা চিন্তা হচ্ছে যে 2018 বা 2024-এ যেসব প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেছেন তারা যাতে এবার ইনভলভ না হয় বা তারা যাতে এই নির্বাচনে দায়িত্ব থেকে দূরে থাকে। কিন্তু যারা দায়িত্ব নিচ্ছেন বা যাদেরকে লটারির মাধ্যমে পদায়ন করা হচ্ছে তারা কতটুকু দক্ষ, তারা কতটুকু সক্ষম, তারা কোনো নতুন রাজনৈতিক দলের সাথে তাদের কোনো লিয়াজু আছে কিনা, আতাত আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কনসার্নে আছে এবং আমরা কিন্তু বারবার এটা জানাচ্ছি। এবং প্রশাসনের নিরপেক্ষতা, যারা আসলে এই নির্বাচনটা পরিচালনা করে তাদেরকে নিরপেক্ষ হওয়া কিন্তু খুবই জরুরি একটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন সফল করার জন্য। আরেকটা ছোট কথা আমি বলি যে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন কিন্তু তাদের প্রস্তাবে নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার অধীনে এই যে যারা এখন নির্বাচনটা পরিচালনা করবে তারা যে মানে গ্রহণযোগ্য একটা নির্বাচন করেছে এটার জবাবদিহিতা কে করবে। আমরা এখন দেখছি যে নুরুল হুদাকে আপনার গ্রেফতার করা হয়েছে,
আগের যারা নির্বাচন কমিশনার তারাই তো এই ভুয়া ভোট বা ভুয়া নির্বাচন আপনার পরিচালনা করেছিল। তো এইবারকার নির্বাচন কমিশনারদের জবাবদিহিতা কিভাবে হবে? সাধারণত রিটার্নিং অফিসার যখন আপনার মানে সব দায় কিন্তু রিটার্নিং অফিসার উপরে চাপায় দেওয়া হয়, যে ফলাফল গেজেট আকারে যখন ফলাফল প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আর নির্বাচন কমিশনারদেরকে কোনো জবাবদিহিতার অধীনে আনা যায় না। এবার কিন্তু সংস্কার প্রস্তাবে ছিল যে একটা সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার অধীনে আনা, বা একটা 48 ঘন্টার পরে, নির্বাচনের 48 ঘন্টার পরে গেজেট প্রকাশের আগে একটা বিবৃতি দেওয়া, গণবিজ্ঞপ্তি দেওয়া যে নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়েছে। এটা কিন্তু তারা কতদূর হয়েছে বা কতদূর করেছে আমরা কিন্তু এখনো জানি না। সো এই যে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাই ছিল যে ক্ষমতার জবাবদিহি হবে এবং বিকেন্দ্রীকরণ হবে। সো প্রশাসনের নিরপেক্ষতা আপনার ঠিক পরপর গণ অভ্যুত্থানের পরে যখন 15 বছর ধরে পুরো প্রশাসনের ইট পাথরও একটা দলের ছিল, এখন এদেরকে হঠাৎ করে পরিবর্তন করে এবং ম্যাসিভ আকারে পরিবর্তন করে সেটা কি সমাধান হচ্ছে, নাকি এরা আবার নতুন কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে অলরেডি চলে গেছে, বা এটাই মেকানিজম করছে? কেন আমরা এই আশঙ্কাটা জানাচ্ছি? কারণ আমাদের কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টে কোনো প্রতিনিধি নাই। আমাদের কিন্তু বিসিএস এর যেসব ব্যাচ থেকে আপনার ডিসি নিয়োগ হচ্ছে, ইউএনও নিয়োগ হচ্ছে, আপনার ওসি বা এসপি, যে পুরো যারা নির্বাচন পরিচালনা, এখানে কিন্তু এনসিপির কোনো প্রতিনিধি, এনসিপি একদমই একটা তরুণ দল, নিজেরাই ছাত্রত্ব শেষ করে এসেছে। সো এই প্রশ্নটা কিন্তু আমরা একদম শুরু থেকে নির্বাচন কমিশন কি জবাবদিহিতার ঊর্ধ্বে কিনা? না, ডেফিনেটলি নট। বাট কিছু বিষয় আছে। আমাদের মুশকিল হচ্ছে আমরা এমন এক বাস্তবতার মধ্য দিয়ে বিগত বছরগুলিতে গেছি। ইনফ্যাক্ট বাংলাদেশের যদি আপনি স্বাধীনতার ইতিহাস থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন যে আমাদের এখানে এখন পর্যন্ত যত কনফ্লিক্ট, যত সংঘাত, সহিংসতা, এর সবগুলির প্রধানতম নেপথ্য কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। সুতরাং ত্রুটিপূর্ণ নির্বাচন যদি হয়, একই সঙ্গে সেই নির্বাচন নিয়ে যেমন মানুষের মনে সন্দেহ তৈরি হয়, সংশয় তৈরি হয় বা ঘেন্নার জন্ম হয়, অপরদিকে এই ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসে তাদের প্রতি মানুষের মনোভাব, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবং আলটিমেট তাদেরকে কিভাবে মানুষ মূল্যায়ন করে সেই এক্সাম্পল আমাদের সামনে কিন্তু 5 আগস্ট। সুতরাং এটা যেমন এক বাস্তবতা, আরেক বাস্তবতা হচ্ছে আমরা এই বারবার হোঁচট খেতে 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 আমরা এমন এক পরিস্থিতির মধ্যে গেছি, আমরা সব কিছুকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। জবাবদিহিতারও একটা আলটিমেট লেভেল আছে, খেয়াল করবেন। এটা খুব টেকনিক্যাল বিষয়। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে জবাবদিহি কার কাছে করবেন? মানে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠানের উপর আপনি আরেকটা যদি জবাবদিহির জন্য বডি তৈরি করেন, তার চেয়ে আপনি নাগরিকদের প্রতি জবাবদিহিতার একটা বড় স্কোপ তৈরি হয়ে গেছে অলরেডি। আমি কিভাবে বলবো, ওই উনি যেটা বললেন যে কিন্তু 14, 18, 24 নির্বাচনের পর জবাবদিহিতার প্রয়োজনীয়তা লক্ষ্য করেন কিনা আমি সেটা বলছি। ধরুন বর্তমান নির্বাচন কমিশনের যিনি প্রধান ইলেকশন কমিশনার সিইসি আছেন, অন্যান্য ইলেকশন কমিশনাররা আছেন এবং ইভেন রিটার্নিং অফিসার যারা দায়িত্ব পালন করবে, তাদের সামনে একটা বিশাল এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে কেএম নুরুল হুদার কথা বলছেন, হাবিবুল আউয়ালের কথা বলছেন। ওনারা দুজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এখন ওনারা কারান্তরীণ, ওনারা জেলে আছেন। ওনারা কি পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, মানুষ তাদেরকে কিভাবে পুরস্কৃত করেছে, এইটা যদি আমাদের বর্তমান যেখানে যেভাবেই দায়িত্ব পালন করুক না কেন তার কাছে যদি এক্সাম্পল না হতে পারে, বিশ্বাস করুন আপনি তার উপরে আরো 3টা লেয়ার বসিয়ে দিয়ে কোনো ধরনের ওভারসি নিশ্চিত করতে পারবেন না। তখন তো প্রশ্ন আসবে, ইলেকশন কমিশনের উপরে যে তাকে জবাবদিহিতা রাখার জন্য একটা বডি করা হয়েছিল, সেই বডিকে জবাবদিহি করবে কে? সুতরাং আলটিমেট জবাবদিহিতার জায়গা আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষ আমাদের তো এগুলি একদম মানে আমাদের 24-এর রক্ত এখনো একদম দগদগে তাজা। আমাদের 24 পরবর্তী অবস্থায় যা যা ঘটনা ঘটছে তার উদাহরণ একেবারেই তাজা। সুতরাং ঠিক আগামী নির্বাচনে এসে মানে কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বা কেএম নুরুল হুদার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এরপরে 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পরে এসে যেই ইলেকশন কমিশন নির্বাচন করবেন তারা আবার এক একজন কাজী হাবিবুল আউয়াল হয়ে উঠতে চাইবেন বা কেএম নুরুল হুদা হয়ে উঠতে চাইবেন, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি বিশ্বাস করছেন যে দায়বদ্ধতার জায়গা থেকে তারা দায়িত্বশীল আচরণ করবে? এক ধরনের দায়বদ্ধতার মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। তাদের এখন একটাই কাজ, একটা সুন্দর জবাবদিহিতামূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, এর কোনো বিকল্প নেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।